ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সুরজিৎ মান্না তোমাদের সঙ্গে আছি। হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধু, আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আমি এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এবং পার্ট 2 একসঙ্গে আলোচনা করছি। যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যারা আমার চ্যানেল নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সক্রিয় থাকো। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আমি প্রথমে পার্ট 1-এর প্রশ্নগুলি সমাধান করব, তারপর পার্ট 2 এর প্রশ্নগুলি সমাধান করছি। পার্ট 1-এ কী কী প্রশ্ন রয়েছে প্রথমে দেখিয়ে দিই তোমাদের। ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে? বন্য প্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যা লেখক। 3 একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয়? একটি পুকুরে জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের আবাসস্থান নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলি দেখো। ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে মানুষ মারা যেতে পারে, হাঁপানি হতে পারে, অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হবে, হৃৎপিণ্ড আর স্বাভাবিক কর্মক্ষমতা হারাবে। বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় সেগুলি হলো 2 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো। জঙ্গলের গাছ কাটা যাবে না, চোরা শিকারীদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করতে হবে, তাদের কারবার বন্ধ করতে হবে, বন্য জন্তুদের জন্য যথেষ্ট পরিমাণে খাবার ও তেষ্টার জলের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক রকম গ্যাস আছে। তাছাড়া হাওয়ায় জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প ঘন হয়ে গিয়ে জলের ফোঁটা তৈরি করে। বরফে ভর্তি গ্লাসের বাইরে জলের ফোঁটা এইভাবে তৈরি হয়। 4 দাগে প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে বিভিন্ন প্রকার মাছ, ব্যাঙ, সাপ, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন আণুবীক্ষণিক প্ল্যাঙ্কটনদের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে। জলে বিষক্রিয়া হলে উপরোক্ত প্রাণীদের মৃত্যু ঘটতে পারে এবং তা মানুষের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর হতে পারে। মানুষের চর্মরোগ দেখা দিতে পারে, এমনকি সেই জল পান করলে পেটের রোগ দেখা দিতে পারে। তাছাড়া এই জল চাষের জন্য ও পশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাছাড়া জল দুর্গন্ধ হবে, ফলে জলদূষণ ঘটবে। এরপরে পার্ট 2 প্রশ্নগুলি আগে বলছি, তারপরে সমাধান করছি। পার্ট 2-তে কী কী প্রশ্ন ছিল? পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কী কী? বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে? দাঁত ভালো রাখতে হলে আমাদের কী কী করা উচিত? তোমার প্রিয় ঋতুর নাম, ঋতুটির বৈশিষ্ট্য লেখো, দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরগুলি দেখো। পৃথিবী থেকে বাঘেদের হারিয়ে যাওয়ার কারণগুলি হলো উপযুক্ত বাসস্থানের অভাবে, অর্থাৎ বাঘের বাসযোগ্য ভূমি জঙ্গলের অভাব, বনাঞ্চলে দাবানোর লেগে অন্যান্য পশুদের মতোই বাঘেরা পড়ে মারা যাচ্ছে, বাঘের চামড়া, হাড়, নখ ইত্যাদির জন্য চোরাশিকারীদের নিষ্ঠুর বাঘ শিকারের কারণে বাঘেরা মারা পড়ছে, বাঘেদের প্রজনন ক্ষমতা ও পরিবেশ দূষণের ফলে অনেক হারে কমে যাচ্ছে, ফলে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, জলবায়ুর পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাঘের সংখ্যা কমানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে, বাঘ যে সমস্ত প্রাণী শিকার করে সেই সমস্ত প্রাণীও কমে যাচ্ছে, ফলে বাঘের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এরপরে 2 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি হলো প্রাকৃতিক উৎস, অ্যারোসল, খনিজ কণা, জৈব উপাদান, পরাগরেণু, আগ্নেয়গিরির ছাই ইত্যাদি। শিল্পজাত উৎস হচ্ছে ক্লোরিন, পারদ, সীসা ইত্যাদি। অন্যান্য মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। এরপর 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ জল নেওয়া হলো, এবার ওই পাত্রে জলের মধ্যে 1 মুঠো বালি ঢেলে দেওয়া হলো, এরপর একটি পাটকাঠি দিয়ে মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নেওয়া হলো, এরপর ওই পাত্রটিকে একটি স্থির জায়গায় রেখে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখা গেল পাত্রের মধ্যেকার দ্রবণের সম্পূর্ণ বালি পাত্রের নিচে জমা পড়ে গেছে এবং জল উপরের দিকে চলে এসেছে। বালি ভারী বলে পাত্রের নিচে জমা পড়েছে। এরপর আস্তে আস্তে পাত্রটিকে কাত করে অন্য একটি পাত্রে জলটিকে আলাদা করে রেখে দেওয়া হলো। এইভাবে বালি ও জলের মিশ্রণ থেকে বালি ও জল এই দুটিকে আলাদা করা হলো। এরপর 4 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। দাঁত ভালো রাখতে আমাদের যে যে কাজগুলি করা উচিত। প্রতিদিন অন্তত 2 বার দাঁত মাজতে হবে, দাঁত আলতোভাবে ও ভালোভাবে মাজতে হবে, দাঁতটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, অতি জটিল খাদ্যবস্তু দাঁত দিয়ে পেশাই না করাই ভালো, অ্যালকোহল মুক্ত মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে, ক্ষতিকর ঠান্ডা পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে,
খাবার খাওয়ার পর নিয়মিত কুলকুচি করে দাঁতকে পরিষ্কার রাখতে হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আমরা প্রিয় ঋতুর নাম বসন্ত। বসন্ত ঋতুর বৈশিষ্ট্যগুলি হলো, আমি এখানে তোমাদের সামনে দুটো ঋতুর বৈশিষ্ট্য তুলে ধরবো, আর দুটো ঋতুর নাম বলবো, তোমরা যে কোনো একটি লিখবে। বাংলা মাসের ষষ্ঠ তথা শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাস, এই দুটি মাস নিয়ে বসন্ত ঋতু। এই ঋতুতে প্রকৃতি মনোরম রূপ ধারণ করে, গাছের পাতা ঝরে পড়ে অথবা নতুন রূপে সজ্জিত হয়। এরপর আরেকটা ঋতু সম্পর্কে বলেছি, তোমরা যে কোনো দুটি ঋতুর মধ্যে একটি তোমরা লিখতে পারবে। লিখো। আমার প্রিয় ঋতু শীত। এই ঋতুর বৈশিষ্ট্য হলো, বাংলা মাসের পঞ্চম ঋতু হলো শীত। পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। শীতকাল শুষ্ক, শীতকালে দিনের থেকে রাত বড় হয়। শীতকালে বৃষ্টির পরিমাণ নগণ্য, শীতকালে ভোরের দিকে প্রবল কুয়াশা হয়। এই ঋতুতে অনেক সবজি উৎপাদন হয়, আমরা যাই সহজে হজম হয় এবং শীতকালে উত্তরে হাওয়া বয়। অথবা আমার প্রিয় ঋতু গ্রীষ্ম। এই ঋতুর বৈশিষ্ট্য, তার ঋতুচক্রের প্রথম ঋতু হলো গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এই ঋতুতে দিন বড় রাত ছোট হয়। এই ঋতুতে নানা রকম রসালো ফল, মিষ্টি ফল যেমন আম, তরমুজ, জামরুল, লিচু, কাঁঠাল ইত্যাদি পাওয়া যায়। এই ঋতুতে গোলাপ, টগর, বকুল, বেল, পলাশ নানা রকম সুগন্ধি ফুল ফোটে। তাহলে ছাত্রছাত্রী, এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এই ভিডিওটি তোমাদের উপকার লাগলে একটা লাইক, কমেন্ট করো এবং ডান দিকে বেল আইকনের অল অপশনে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবদের শেয়ার করো, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করো। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ।